আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাকে উপদেষ্টা করেছেন? তার অন্যান্য অনেক উপদেষ্টায় ডায়াপার পরা উপদেষ্টা যারা বয়সের ভারে নুজ্জ সচিবালয়ে গিয়ে নাকি ঘুমান শুনেছি, এবং যারা একসময় ডক্টর ইউনূসের সাথে বা আগে পরে এনজিও বা প্রাইভেট সেক্টরে কাজ করতেন, কিন্তু বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা হলো, অনেকেই বলেন তিনি ডক্টর ইউনূসের ওয়ান অফ দ্য গার্লফ্রেন্ডস। তিনি গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনূসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ বা স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে অনেক ধারণা রাখেন এরকম কোনো প্রমাণ আমরা অতীতে পাইনি। তাহলে কেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হলো? এর অন্যতম কারণ হলো তিনি একাধিক অসুখে জর্জরিত এবং বর্তমানে সরকারি খরচে দেশে বিদেশে তার চিকিৎসা চলছে। আমি দাবি জানাই সরকারের উচিত যে এই স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব নেবার পর থেকে এ পর্যন্ত কতবার বিদেশে গিয়েছেন চিকিৎসা করার জন্য এবং তার চিকিৎসার জন্য সরকারের কত টাকা খরচ হয়েছে। এবং আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, আগের সরকারকে ফ্যাসিস্ট বলে নিজেদের সাধু পর্যায়ে উপস্থাপন করেছিলেন দেশ ও জাতির কাছে, কিন্তু আজকে যখন আমরা কেস স্টাডি হিসেবেও যদি ধরি, স্বাস্থ্য ব্যবস্থাপনার দিকে তাকাচ্ছি, অর্থনীতিতে যেমন বাংলাদেশ একদিকে দেউলিয়া হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাতেও সে 12টা বেজে গেছে। তো শুরু করলাম স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে, এবার আসি এই সচিবালয় নিয়ে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 214 নম্বর রুম, যাকে ডাক্তাররা অলরেডি বলেন যে এটা নাকি একটা আয়নাঘর, এটা ইউনূসের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়নাঘর। এই আয়নাঘরে বসে ডাক্তারদের বদলি, পদোন্নতি, এই শিক্ষকদের পদোন্নতি, এই সব কিছু নিয়ন্ত্রণ করা হয় এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো নিয়মের তোয়াক্কা করা হয় না। এই ইউনূস সরকারের আমলে এবছরে 2 দফায় ডাক্তারদের যে প্রমোশন হয়েছে সেখানে নিয়মের কোনো বালাই ছিল না। খুবই দুঃখজনক বলবো আমি, যে যারা বিগত শেখ হাসিনা সরকারের আমলে চাকরি পেয়েছে তারাই এখন স্বরূপে আবির্ভূত হয়েছে। কেউ দেখা যাচ্ছে যে জামাতের ডাক্তার, কেউ বিএনপির ডাক্তার, এবং তারা বয়সে অনেক তরুণ। তারাই এখন বলতে গেলে এই টোটাল প্রমোশন কন্ট্রোল করছে। এবং আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়েছেন বা যোগাযোগ করে বলেছেন যে তাদের সব যোগ্যতা থাকা সত্ত্বেও সিরিয়ালে, এমনকি দেখা যাচ্ছে তাদের সিরিয়াল হয়তো 1, 2 বা 3, তারপরেও তাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। এর একটা কারণ বলা হয়েছে তারা নাকি স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য বা লাইফ মেম্বার ছিল। ডাক্তারদের যে রাজনীতি, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন জোর করে হোক বা যে করেই হোক বা ডাক্তারদের সুবিধাবাদী চরিত্রের কারণেই হোক, ডাক্তাররা দেখা যায় যে বিএনপি ক্ষমতায় থাকলে ড্যাবে সব লাইফ মেম্বার হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাচিবের সব লাইফ মেম্বার হয়। এখন ধরে ধরে নিরীহ ডাক্তারদের এই সাজা দেওয়া হচ্ছে। এবং আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে সাচিব কিন্তু সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো না। হয়তো প্রমোশন লিস্টে সাচিবের একটা ভাগ থাকতো, কিন্তু আমার ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই বড় ভাইও এই আওয়ামী লীগ আমলে প্রফেসর পদোন্নতি পেয়েছেন। গত সরকারের আমলে অ্যানেস্থেশিয়ায় কনসালটেন্ট নেওয়া হয়েছিল, জুনিয়র কনসালটেন্ট, সেখানে ছাত্র দলের সভাপতি ছিলেন এমন ছেলেও জব পেয়েছেন। অর্থাৎ বিগত সরকারের আমলে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে একটা ইনক্লুসিভ প্রবণতা ছিল যে শুধুমাত্র সাচিবের চিকিৎসক নয়, সব মতাদর্শী চিকিৎসকদেরই কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে। অন্যায় যে হয়নি তা নয়, কারো কারো প্রতি অন্যায় হয়েছে, কিন্তু এবারের মতো ঢালাও অন্যায় হয়নি। এবং দেখা গেছে যে গাইনি অফসে 900 জনের প্রমোশন হওয়ার কথা, 300 জন একদম বাদ পড়ে গেছে, কারণ তাদের সাথে সাচিবের সম্পর্ক ছিল। অথচ তারা সাচিবের কোনো পর্যায়ের কোনো নেতা নয়, একদম নিরীহ চিকিৎসক, মেধাবী চিকিৎসক, এবং তারা ফুলি প্রফেশনাল। তো এই অবস্থা চলতেছে এই আয়নাঘরে বসে। এবার একটু ডিজি অফিসের দিকে আসে। আমাদের একটা ধারণা আছে, এটাও সব সরকারের আমলেই, যে একজন বড় ডাক্তার, মনে করেন যে একজন অনেক বড় মেডিসিন স্পেশালিস্ট, আমরা ধারণা করি যে তিনি মেডিসিন স্পেশালিস্ট মানে তিনি স্বাস্থ্যের সব কিছু বোঝেন। আপনি যদি আমাদের ডিজি অফিসে দেখেন, স্বাস্থ্যের ডিজি অফিসটা দেখেন, স্বাস্থ্য অধিদপ্তরের দিকে তাকান, তারা ডিজি হয়। এবং সব সময় দেখা গেছে যে বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেসরদের এনে ডিজি বানানো হচ্ছে। ধরুন বর্তমান ডিজির কথাই যদি বলি, তিনি একজন
সার্জারি বিশেষজ্ঞ, তিনি বাচ্চাদের সার্জারি করেন। তো এই লোকটা সারা জীবন বাচ্চাদের সার্জারি করেছেন এবং এই সার্জন হওয়ার জন্য তিনি অনেকগুলো ডিগ্রি নিয়েছেন। FCPS MD এইসব ডিগ্রি তাদের লাগে বা আরো বিদেশি ডিগ্রি থাকে, কিন্তু একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা বুঝবার জন্য, স্বাস্থ্য সেবা চালানোর জন্য, টোটাল ডিপার্টমেন্ট চালানোর জন্য এর জন্য একটা স্পেশালিটি দরকার। আপনি যেমন FCPS করে মেডিসিন স্পেশালিস্ট হচ্ছেন, সার্জন হচ্ছেন, গাইনি স্পেশালিস্ট হচ্ছেন, ঠিক তেমনি স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরেও আপনার পড়াশোনা করে বিশেষজ্ঞ হতে হবে। আপনি মেডিসিন স্পেশালিস্ট, আপনাকে ডিজি বানিয়ে দিল এবং আপনি স্বাস্থ্য খাতের একেবারে সবকিছু বুঝবেন, এটা অসম্ভব। এবং যার ফলশ্রুতিতে পুরো জাতি মাসুল দিচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কখনোই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। যদি বিগত সরকারের আমলে দেখি, 2009 সালে ক্ষমতায় আসার পরে প্রথম ডিজি হয়েছিলেন স্বাস্থ্যের অধ্যাপক শাহ মুনির হোসেন, এবং শাহ মুনির হোসেন স্যারের আমি একটা প্রবণতা লক্ষ্য করেছি যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনাটা শেখার চেষ্টা করেছেন এবং তিনি সেই বয়সেও পাবলিক হেলথে মাস্টার্স করেছিলেন। তার পরবর্তীতে যারা এসেছে, এবং শাহ মুনির হোসেন অনেকটা এই শেখ হাসিনার সরকারের প্রতি অনুগত ছিলেন, কিন্তু তারপরে যারা এসেছেন তাদের অধিকাংশই বিএনপি রাজনীতির সমর্থক ছিল। আওয়ামী লীগের সময় এই একটা অদ্ভুত জিনিস আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখি, আমাদের সম্ভবত মন্ত্রীরা বা আমাদের কেউ কেউ খুব লাজুক, যে তারা মনে করে যে বিএনপি পন্থী ড্যাবের কাউকে বসাইলে বোধহয় ভালো হয়, যে কারণে এই 2006 সালে বিএনপির আমলে সর্বশেষ যার ডিজি হবার কথা ছিল কিন্তু হতে পারেনি, তিনি ছিলেন আবুল কালাম আজাদ স্যার। সেই আবুল কালাম আজাদকে আমরা 2 দফায় ডিজি বানিয়েছিলাম, অথচ তিনি যে বিএনপি সমর্থিত এটা সবাই জানত। এই আবুল কালাম আজাদকে পদে রাখার সুবিধা হলো যে তখন আপনি স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকলে বড় করে লেখা ছিল যে এই অফিস দুর্নীতিমুক্ত, এবং তিনি দুর্নীতির অন্যতম গুরু ছিলেন। তো এইভাবে আমরা স্বাস্থ্যটাকে কখনোই ফুল ফ্লেজেড বিকশিত হতে দেইনি। কিন্তু বিগত সরকারের আমলে অনেক ইনস্টিটিউট হয়েছে, অনেক হাসপাতাল হয়েছে, তাদের একটা যুগান্তকারী সাফল্য ছিল কমিউনিটি ক্লিনিক, কিন্তু ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থাপনার একজন ব্যবস্থাপকের নেতৃত্বে হওয়া উচিত সেই জায়গাটা হয়নি, এবং আজকে সেটা একদম চরম খারাপ অবস্থায় গেছে। আজকে অত্যন্ত অদক্ষ একটা লোকের হাতে এই স্বাস্থ্য সেবা ব্যবসায়ীকে তুলে দেওয়া হয়েছে, এবং তিনি অধ্যাপক আবু জফর, তিনি সম্ভবত জামাতের রাজনীতির সাথেও ইনভলভ। তিনি এই কদিন আগে ময়মনসিংহে গিয়ে একজন ডাক্তারের সাথে যে ব্যবহারটা করেছেন, এটা কোনো প্রফেসরের পক্ষে করা সম্ভব না, কোনো ভদ্রলোকের পক্ষে করা সম্ভব না। মানে ভীষণ ইতর না হলে এই লেভেলের একটা ব্যবহার করা যায় না। আপনি পরিদর্শনে গিয়েছেন, আপনি হয়তো কোনো ভুল ত্রুটি পেয়েছেন, সেটা আপনি ভালোভাবে বলতে পারেন, আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন। এবং উনি ময়মনসিংহে গিয়েছেন একজন সিনিয়র প্রফেসর, যে পুরা তার ক্যারিয়ারে কেবলই বঞ্চিত হয়েছে, এবং কদিন পরে রিটায়ারমেন্টে যাবেন তিনি, ডক্টর ধনদেব বর্মন। এই ধনদেব বর্মন তাকে তিনি ট্রেনিং পোস্ট পাওয়ার জন্য 5 বছর বসেছিলেন, তার জীবন থেকে 5 বছর হারিয়ে গেছে শুধুমাত্র ট্রেনিংটা শুরু করার জন্য। এবং শেষ সময় এসে তার বন্ধুরা যখন সব প্রফেসর, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ময়মনসিংহ মেডিকেলে কোনো মতে একটা ক্যাজুয়ালিটি, একটা ইউনিট চালান। সেই অপারেশন থিয়েটারে একটা টেবিল দেখে আমাদের ডিজি এমনভাবে আউটবাস্ট করেছে সবার সামনে। আপনি কার সামনে দাঁড়ায় কথা বলছেন? কার সামনে দাঁড়ায় কথা বলছেন? কথাবার্তা হুঁশ করে বলবেন। এটা অচিন্তনীয়, এবং এটা যদি অস্ট্রেলিয়া, আমেরিকা বা লন্ডনে হতো, ওই ডিজি ওই দিনই স্যাক্ট হয়ে যেতেন। উল্টো তিনি ধনদেব বর্মনকে সাসপেন্ড করার জন্য হুমকি দিয়েছেন, হয়তো করেছেন, এবং ধনদেব বর্মনও আউটবাস্ট করেছেন, তিনি বলেছেন তাকে সাসপেন্ড করে দেন। এই ডিজির ধনদেব বর্মনের উপরে ক্ষিপ্ত হবার আরেকটা কারণ আছে, কারণ ধনদেব বর্মন একজন সনাতন ধর্মী, একজন হিন্দু। এই জামাতপন্থী ডিজির মাথা তো আরো খারাপ হয়ে গেছে। অথচ দেখেন, এই জামাতপন্থী ডিজি 2020 সালে তার ওটির একটি ছবি দিয়েছিল, সেই ওটিতে একটা দেখেন এক্সট্রা টেবিল আছে পেছনে। তো নিজে যে অপরাধটা করেন, এটা আমি তো মনে করি বাংলাদেশের মতো জায়গায়, যেটা ধনদেব বর্মন বলেছেন যে কত সীমাবদ্ধতার মধ্যে একজন ডাক্তারকে কাজ করতে হয়, সেখানে একটা টেবিল রাখা তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তো এই স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থায়, মানে যেটা অর্থনীতি গেছে, এখন স্বাস্থ্যটাও গেছে, এই অবস্থায় আমরা
জোর দাবি জানাই ধনদেব বর্মনকে একদম সসম্মানে নিজের চাকরিতে বহাল রাখা এবং ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখান থেকে অপসারণ করা। ডক্টর ইউনূসের তো টাকা পয়সার অভাব নাই, কেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখানে রেখে সরকারি খরচে চিকিৎসা করাতে হবে? স্বাস্থ্যটাকে বাঁচাতে সবার ঐক্যবদ্ধ হতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা শেখ হাসিনার আমলে সকল সীমাবদ্ধতা নিয়ে এবং আমাদের সকল অভিযোগের পরেও যেভাবে চলেছে সেই তুলনায় সেটাকে যদি আমরা 10-এর মধ্যে 7 দেই, তাহলে আমি বর্তমানে ডক্টর ইউনূসকে 10-এর মধ্যে 2 দিতেও দ্বিধাবোধ করব। এতটাই খারাপ অবস্থা বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে। জাতীয় জনমত জরিপ 2025-এ তাদের প্রধান জানবার বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্টি কতটা, নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে এবং জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি। পত্রিকাটি বলছে যে তারা 1342 জন মানুষের উপরে এই জরিপ পরিচালনা করেছে। এর মধ্যে নারী ছিলেন 668 জন, পুরুষ 674 জন, মানে মোটামুটি মানে অর্ধেক নারী পুরুষের অনুপাত ছিল। এবং পত্রিকাটি বলছে যে 1342 সংখ্যাটাকে খুব ছোট মনে হলেও জাতীয় পর্যায়ের একটা জরিপে যথেষ্ট সংখ্যক মতামত দাতাকে অন্তর্ভুক্ত করতে হয় যাতে তাদের মতামতের প্রবণতা পুরো দেশের মানুষের মতামতের প্রবণতার প্রতিনিধিত্ব করতে পারে। সে কারণেই তারা ভোটারের সংখ্যা যেহেতু বাংলাদেশে 12,76,00,000-এর বেশি, পরিসংখ্যানের কোনো হিসাবে তারা বের করেছেন যে স্থানীয় যে প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা করেছে, তারা বলছে যে 12,76,00,000 ভোটারের কথা মাথায় রেখে তারা 1,342 জনের নমুনা নির্বাচন করেছেন, যাতে ফলাফলের যে নির্ভরযোগ্যতা এই জরিপকারীরা বলছেন এবং প্রথম আলো বলছে যে তা 99% ওপরে এবং ভুলের পরিধি মার্জিন অফ এরর 2.7%-এর নিচে থাকে। তার মানে প্রথম আলো এবং প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠানের এই জরিপটি নিয়ে একটা বড় ধরনের কনফিডেন্স আছে যে এই জরিপটিতে মার্জিন অফ এরর খুব কম এবং এটি আসলে বাংলাদেশের এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতামতের প্রতিনিধিত্বকারীও বটে। তবে প্রথম আলো এটা বলে দিয়েছে যে 18 থেকে 55 বছর বয়সী যাদেরকে তারা এই জরিপের জন্য নির্বাচন করেছে তারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার তাদের সম্ভাবনা রয়েছে। ছাপা পত্রিকা বা অনলাইনে সংবাদপত্র পড়েন এরকম ব্যক্তিদেরকে যে তারা নির্বাচন করলেন এর কারণ হিসেবে বলেছেন তার মানে অন্তত প্রাথমিক শিক্ষাটা তাদের ছিল, এর মানে একেবারেই শিক্ষিত নন বা পড়ালেখা করেন নাই এমন কোনো ব্যক্তিকে তারা নেন নাই, কারণ তাদের যেসব প্রশ্ন ছিল যাতে তারা এসব প্রশ্ন বুঝতে পারেন। এবং আমি আসলে প্রথম আলোতে যখন এই জরিপ নিয়ে দেখছিলাম যে মানে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে আমি খোঁজ করে যখন আমার সূত্রের বরাতে পুরো জরিপের রিপোর্টটি আনিয়ে নিয়েছি এবং পেয়েছি হাতে, তখন দেখছিলাম যে এই জরিপে অংশগ্রহণকারীদের 60%-এর বেশির হাতে কিন্তু স্মার্টফোন আছে। কাজে এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্থসামাজিক অবস্থার কোন প্রেক্ষিত থেকে এদেরকে বাছাই করা হয়েছে। প্রথম আলো এগুলো পরিষ্কার করে বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম চমক আমার কাছে যেটা, যে পত্রিকাটি যদিও বা বলছে যে তাদের এই মানে জরিপের মূল উদ্দেশ্য ছিল কোন দল ভোটে এগিয়ে এবং প্রথমত অন্তর্বর্তী সরকারের কাজে কে কতটা সন্তুষ্ট সেটা, এবং তারপরে নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে আর জাতীয় ইস্যুতে জনগণের অবস্থান কি, কিন্তু অন্তত অনলাইন সংস্করণে আমি দেখছি অন্তর্বর্তী সরকারের প্রতি যে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন সেই খবরটা ছাড়া কোন দল নির্বাচনে এগিয়ে এ প্রসঙ্গে কিছুই নাই। সে কারণেই আসলে আমার পুরো জরিপটা খোঁজ করা এবং সেটা হাতে নিয়ে আসা এবং সেই চমকগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা। প্রথমে বলি প্রথম আলোর যেটাতে তেমন চমক নাই, যে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রথম আলোর জরিপ দেখেছে যে প্রায় 54% মানুষের সন্তুষ্টি আছে সংস্কার নিয়ে, মানে এক্ষেত্রে তারা দেখেছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি যেভাবে তারা দেশ চালাচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট 49% আর অত্যন্ত সন্তুষ্ট 5%।
5%। এখন এই নিয়ে আমরা আগেও আলাপ করেছি যে ধরেন এই জরিপটিও পরিচালনা করতে এক একজনের সঙ্গে নাকি জরিপকারীরা 40 মিনিট করে কথা বলেছেন। তো 40 মিনিট ধরে একজনের সঙ্গে কথা বলছেন যেই ব্যক্তি, তো মানে এটা তো একটা জানের ডর সৃষ্টি করা যে আপনি আমার নাম পরিচয়, আমি কোন জেলার, আমি নারী না পুরুষ, আমার কত বয়স, আমার কি পেশা সব জেনে গেলেন, আর আমি কিনা বলে বসবো যে বাংলাদেশে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার ইউনূস সরকার, সেই সরকারের কাজে আমি সন্তুষ্ট নই। কাজেই এই জরিপেও গত কিছুদিন আগে IRI এর এক জরিপেও বেরিয়ে এসেছে, এই জরিপেও বেরিয়ে এসেছে 54% মানুষ আসলে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের কাজে। এটা একটা দারুণ জরিপ এ কারণেও যে আরেকটা চমক যেটা, যে এই জরিপে 66% মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার তাদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ভালো ভূমিকা রেখেছেন, মানে সফল হয়েছেন, এবং 63% মানুষ মনে করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও এই সরকার অত্যন্ত সফল হয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক আমার কাছে এই মানে প্রথম আলোর এই জরিপটির যেটা, সেটা হচ্ছে এই জরিপটাতে সরাসরিভাবে বাংলাদেশে এই জরিপে অংশগ্রহণকারীদের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন চেয়েছেন, ইসলামী আইন কায়েম হোক চেয়েছেন, ইসলামী আইন আসুক সেটা চেয়েছেন। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, প্রথম আলো যদিও বা বলছে নির্বাচনে কোন দল এগিয়ে সেটা জানতেও এই জরিপ করা হয়েছে, কিন্তু তারা কোনো সংবাদে, অন্তত অনলাইনে এখন পর্যন্ত কোনো সংবাদে এই যে কোন দল এগিয়ে আগামী নির্বাচনে কিংবা এই যে জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি, সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্মীয় আইন চাইছেন শাসন ব্যবস্থায়, সেই বিষয়টিকে উল্লেখ করে কোনো সংবাদ তারা করে নাই। এই পুরো জরিপটি যখন আমার হাতে এলো, বলা হয়েছে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে তার ফল কেমন হবে। এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে 65% মতো মানুষ তারা কিন্তু বলেছেন ভালো হবে অথবা খুব ভালো হবে। মানে ভালো হবে বলেছেন 36.6%, আর খুব ভালো হবে বলেছেন 28.6%। মানে 65%-এরও কিছু বেশি মানুষ কিন্তু ইসলামী আইন প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন। তাহলে এই যে সামনে নির্বাচন আসছে এবং বাংলাদেশ একটা সংস্কার, নতুন বন্দোবস্ত, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, সে সময়ে প্রথম আলো এমন একটা প্রশ্ন করেছে এবং করবার পর সেই প্রশ্নের উত্তরে ওভারওয়েলমিং মেজরিটি, মানে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সরাসরি মত দিয়েছেন, কিন্তু প্রথম আলো এই খবরটি প্রকাশ করার সাহস করছে না। তারপর নির্বাচনে কোন দল এগিয়ে, দেখেন যখন দেশে ইসলামী আইন প্রবর্তন করলে কেমন হবে এর উত্তরে এই ওভারওয়েলমিং মেজরিটি পাওয়া যায়, এবং তারা তারপরে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই মানে বিভিন্ন জেলার ক্ষেত্রে কে কি মত দিয়েছেন সেসব বলে বলে আলাদা করেছেন। যেমন ধরেন যদি চট্টগ্রাম শহরের কথা বলি, চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে চট্টগ্রাম আরবানে 50.4% মানুষ বলছেন ভালো হবে, আর 36.4% মানুষ বলছেন খুব ভালো হবে। তার মানে প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে 50 যোগ 36 86 মানে 87% মানুষ প্রায় বলছেন চট্টগ্রাম শহরে যে ইসলামী আইন প্রবর্তন করলে খুব ভালো হবে। আমি যদি ঢাকা শহরের দিকে দেখি তাহলে দেখব 37.4 বলছেন ভালো হবে, 18.7% বলছেন খুব ভালো হবে। তাহলে এটা তো একটা খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে, যে যখন বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত চালুর কথা হচ্ছে, এবং এরপর যখন তারা এই নিয়েও প্রশ্ন করেছে যে রিলিজিয়ন বেসড পলিটিক্সের, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বেড়েছে কিনা জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পর, প্রভাব কিরকম হয়েছে বলে আপনি মনে করছেন, সেক্ষেত্রেও কিন্তু মানে 50%-এর বেশি মানুষ মত দিয়েছেন যে তারা মনে করছেন যে এক্ষেত্রে
বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব বেড়েছে। তারপরেও প্রথম আলো তার এই জরিপে সারপ্রাইজ প্রকাশ করে বলছে যে এবারের নির্বাচনে কোন দল মানে ভোট পাবে বেশি, সেই প্রশ্ন যখন তাদেরকে মানে জরিপে অংশগ্রহণকারীদের করা হয়েছে, তখন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যকার 25.9% বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 25.9% মানুষ বলেছেন জামায়াতে ইসলামী জয়লাভ করবে। এবং সেটাতে আবার বিস্মিত হয়েছেন এই যে যা প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠান, এবং তারা বলেছেন যে এরকম এত বড় সংখ্যায়, এত বড় পার্সেন্টেজে, শতাংশে এর আগে জামায়াতের সমর্থন দেখা যায় নাই। তার মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাটি আসলে এড়িয়ে যেতে চাইছে যে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষের যারা শিক্ষিত, প্রথম আলোতে এই জরিপে অংশগ্রহণকারীরা শিক্ষিত, তারা পত্রিকায় বা অনলাইনে খবর পড়েন, 60% বেশির কাছে স্মার্টফোন আছে এবং তারা শহরেও থাকেন, গ্রামেও থাকেন, এদের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তারাই কিন্তু বলছেন একদিকে ইসলামী আইন প্রবর্তনের কথা, কিন্তু সেটাও এড়িয়ে গিয়ে প্রথম আলো এখনো সারপ্রাইজড হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে। বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65% বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে, তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন, এই প্রশ্নের উত্তরে তারা 65.9%, প্রায় 66% বিএনপির নাম বলছে। কেন? এটা কি এ কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে। যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান, তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত। সেটা কি প্রথম আলো বিবেচনা করতে চেয়েছে, নাকি বিবেচনা করতে একরকম ভীত বোধ করছে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন, সেই প্রশ্নের উত্তরেও বিএনপি ভোট পেয়েছে 57.5%, জামায়াতে ইসলামী ভোট পেয়েছে 32.5%, এবং এই জরিপে বলা হচ্ছে যে নাম এসেছে বলেই আওয়ামী লীগের নামও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তারা কোনো নাম দিয়ে দেয় নাই। ওই যে কোন দল জয়যুক্ত হবে তার মধ্যেও 7.2% আওয়ামী লীগের কথা বলেছে, আর কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে সেখানেও 8.5% মতো আওয়ামী লীগের কথা বলেছে। একদিকে যেমন ওই যে যেসব সংস্কারে মানে পুলিশ, বিচার ব্যবস্থা, ব্যাংকিং খাত, এসব সংস্কারে মানুষ মনে করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তেমন ভালো করেনি, সেক্ষেত্রেও হঠাৎ করে আওয়ামী লীগের নাম দেখেছি। সেখানেও দেখেছি যে প্রথম আলো লিখছে যে কার দোষ সবচেয়ে বেশি, কেন মানে সরকার সফল হতে পারে নাই, মানে সরকারের দায় সরকারের ওপর চাপাতে খুব আপত্তি প্রথম আলোর। তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিজের বলে তাও 47.5% মানুষ মত দিয়েছে, আর আওয়ামী লীগ আর তার সহযোগীদের অন্তর্বর্তী সরকার কেন সংস্কার সাধন করতে পারে নাই সেই দায় নাকি আওয়ামী লীগ আর তার সহযোগীদের, এটা মনে করেছেন 34.6% মানুষ। প্রথম আলোর এক রকমের ব্যাপক ভীতি তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে ইসলামী আইনের প্রবর্তন চাচ্ছে রাষ্ট্র পরিচালনায়, এবং এটাকে রাজনীতির একটা ধারা হিসেবে গ্রহণ করতে প্রথম আলোর আপত্তি আছে। এবং সে কারণে প্রথম আলো এখন দেখাতে চাইছে যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারই এত জনপ্রিয়, 54% মানুষ যে সরকারের পেছনে আছে, সে সরকার পরিবর্তনের দরকার কি? হয়তো প্রথম আলো সে কথাটাও একরকমের চালু করতে চাইছে বলে এখন নির্বাচনের কথাগুলোকে শিরোনামে না এনে, কে ভোটে এগিয়ে এসব জানতে না দিয়ে ডক্টর ইউনূসের সরকারের পিঠ চাপড়ে দিয়েছে। তবে নির্বাচন হলে অনেক হিসেব নিকেশ প্রথম আলো এবং তাদের ঘরানার রাজনীতির যে বদলে যাবে, সম্ভবত এখনো সেটা বুঝে ওঠেনি প্রথম আলোর মতো পত্রিকা।